প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার মঈন ফিরোজী, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য। ব্যারিস্টার মঈন, আপনাকে স্বাগত। কেন সংবিধান সংশোধনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন হয়ে উঠল, আমাদের একটু বুঝিয়ে বলবেন? সংবিধান হচ্ছে জাতিকে সামগ্রিক নির্দেশনা দেয়। সংবিধান আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে এবং বিগত 53 বছর ধরে সংবিধানের আলোকে আমাদের রাষ্ট্র গঠন পরিচালনার যে সামগ্রিক চিত্র, সেই চিত্রে আমরা দেখেছি সংবিধানকে অপব্যবহার করা এবং সংবিধানের বিধানগুলোকে নিয়ে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা তৈরি করা খুব সহজেই সম্ভব। চাইলেই যে কেউ সংবিধানকে ব্যবহার করেই স্বৈরাচার হতে পারে, এমনভাবে সংবিধানটাকে রচয়িত হয়েছে বা সংশোধন করা হয়েছে, পরবর্তীতে 17 বার সংশোধন হয়েছে এবং বিভিন্ন প্রেক্ষাপটে সংবিধানের মূল স্পিরিট, যেটাকে আমরা বলি, যে সারমর্ম যেটা আছে, এই জিনিসটা আমাদের জাতির যে আকাঙ্ক্ষা তার সাথে সাংঘর্ষিক হয়েছে। এই প্রেক্ষাপটে সংবিধান সংশোধন আজকের চাহিদা না, 72-এর পর থেকেই এই বিষয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এসছে। সংবিধানের এই সামগ্রিক বিষয়টাকেই পদে পদে মানুষ বুঝেছে যে ওয়েতে এটাকে রাখা হয়েছে, এটা মানুষের সামগ্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে না। একটা ছোট্ট উদাহরণ দিলেই জিনিসটা পরিষ্কার হবে। সংবিধানের মাধ্যমে একনায়কতন্ত্র তৈরি হয়, একনায়ক সংবিধানকে ব্যবহার করে না, সংবিধানই সেই রাস্তা তৈরি করে দেয়। কিভাবে? সংবিধানে পার্লামেন্টের সমস্ত মেম্বার প্রধানমন্ত্রীর হাতে, একেবারে একচ্ছত্রভাবে তার হাতের মধ্যে। 70 অনুচ্ছেদ দ্বারা সংবিধানে নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার নেই। এই জন্যে পুরো পার্লামেন্টই প্রাইম মিনিস্টারের হাতে বন্দী অবস্থায় আছে। রাষ্ট্রপতি 48(3) ধারা অনুচ্ছেদ অনুসারে কোনো কাজ, দুটো বিষয়ে বলা এক্সেপশন আছে, বাট ওটাও বাস্তবে নেই, কোনো কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া করতে পারেন না। একইভাবে স্থানীয় প্রশাসন এমপি এবং মন্ত্রীদের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। এই সার্বিক প্রক্রিয়াতে নির্বাহী বিভাগের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী এমন একটা ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, যার কারণে আমার দেশের এই সামগ্রিক বর্তমান যে 24-এর প্রেক্ষাপট থেকে আমরা এই বিষয়টা শিক্ষা পেয়েছি। সংবিধান হওয়া উচিত জনতার একটা আদর্শ ডকুমেন্ট এবং এর মাধ্যমে মানুষের যে চাহিদা সেটার পরিপূরণ হওয়া। 24-এর গণঅভ্যুত্থানে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশে যেহেতু রাষ্ট্র গঠনে মূল ডকুমেন্ট হিসাবে সংবিধান আসে, এই সংবিধানের উপরেও আমাদের কাজ করা খুব জরুরি হয়ে পড়েছে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ আগামী 100-200 বছরেও সংবিধান দ্বারা অপব্যবহৃত হতে না পারে। ব্যারিস্টার মঈন, আমাদের যে এখন বর্তমান সংবিধান রয়েছে, এর মাধ্যমে একজন একনায়কতন্ত্র হয়ে উঠতে পারে খুব সহজেই, তাই তো? একনায়ক হওয়াটাই বাস্তবতা। কেউ না চাইলেও একনায়ক হবে, মানে তাকে সেটা পারমিট করবে বা সহযোগিতা করবে। তার কার্যক্রমটা এমন, সংবিধানই তাকে একনায়ক করে দেবে। কেউ ভালো মানুষ হলো বা খারাপ মানুষ হিসাবে প্রয়োগ করলো, সেটা তার ব্যক্তিগত চরিত্রের সাথে যায়, কিন্তু সেটা নিঃসন্দেহে ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর। এই জন্য সংবিধানে একটা ভারসাম্য থাকা উচিত। সংবিধানে জনপ্রতিনিধিদের কথা বলার স্বাধীনতা থাকা উচিত। সংবিধানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। রাষ্ট্রের যে 3টি অর্গান বলি, 3টি অঙ্গ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ, এই 3-এর মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক ভারসাম্য নিশ্চিত হওয়া খুবই জরুরি।
দেখবেন বিচার বিভাগের ক্ষেত্রে নিয়োগগুলো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং নিম্ন আদালতের নিয়োগগুলো কিন্তু রাষ্ট্রপতি দেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এই পরামর্শটা এমন এক পর্যায়ে যায়, বাস্তবে আইন মন্ত্রণালয় যেভাবে প্রপোজাল দেয় সেভাবেই নিয়োগগুলো হয়। তাহলে বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী বিভাগ তো আছেই, সবাই একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এই ব্যক্তিকেন্দ্রিকতা থেকে আমরা যদি বেরোতে না পারি তাহলে ভবিষ্যতে 24-এর মতো আরও অনেক ঘটনা আমরা দেখব। ব্যারিস্টার মঈন, আমরা আপনার সঙ্গে সংবিধান নিয়ে এমন কয়েকটি বিষয় সামনে আনবো যে বিষয়গুলো আসলে সাধারণ মানুষের প্রশ্ন। বিশেষ করে 24-এর ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ সংবিধানের প্রতি আগ্রহী উঠেছে। বিশেষ করে সংস্কার কমিশনের যে দুটো কমিশন, একটা হলো সংবিধান সংস্কার কমিশন আর হলো নির্বাচন সংস্কার কমিশন, এই দুটি বিষয়ের প্রতি মানুষের কিন্তু ব্যাপক আগ্রহ। আমরা তাদের এই আগ্রহের কোন কোন বিষয়গুলো জন্ম হয়েছে আমরা সেই বিষয়গুলি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আপনারা একটি বিষয় অনুবাদ করেছেন, যেটা জনগণতন্ত্রী শব্দটা নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছে গণতন্ত্রী হলেই ভালো হয়, এবং অনেকে আবার এটাও প্রশংসা করেছে যে প্রজাতন্ত্র যেটা ছিল সেটা ঠিক ছিল না, অনুবাদের ভুল ছিল। কারণ তারা বলছে যে প্রজা শব্দটা আসলেই রাজা শব্দটা সামনে এসে যায়। এই বিষয়টি আমাদের একটু বলবেন। আমরা সংবিধান সংস্কার কমিশনে 9 জন সদস্য। আমরা প্রথম থেকে ব্যক্তিগত কোনো মতামত বা নিজের চিন্তাধারার প্রতিফলন কোনোভাবে ঘটাইনি। আমরা প্রথমে বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছি, সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, সবার সাথে আমরা কনসালটেশন করেছি। তারপরে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সারা জনগোষ্ঠীর সামনে ওপেন করে দিয়েছি, যে যেভাবে পারুক তার মতামত দেওয়ার জন্যে। প্রায় 50,000-এর বেশি আমরা মতামত পেয়েছি। কেউ 200 পাতারও মতামত দিয়েছে, পুরো সংবিধান রচনা করে দিয়েছে অনেক, এর মতামতও পেয়েছি আমরা। এবং আমরা বাড়ি বাড়ি একটা সার্ভে করেছি বিবিএস সরকারি সংস্থার মাধ্যমে সংবিধানের বিষয়ে। এই সামগ্রিক মতামতগুলোকে আবার আমরা বিশ্লেষণ করার জন্য একটা আমাদের বিশাল টিম কাজ করেছে। আমরা তাদের মতামত পাওয়ার পরে রাজনৈতিক দল থেকে আমরা সরাসরি বসিনি তাদের সাথে, বাট লিখিত বক্তব্য তারা সাবমিট করেছে এবং প্রায় 33 রাজনৈতিক দল তাদের লিখিত বক্তব্য দিয়েছে। 33টি রাজনৈতিক দল আলাদাভাবে লিখিত বক্তব্য দিয়েছে। আমরা যাদেরকে চেয়েছি এরকম 25টা দিয়েছে, এর বাইরেও আরও অনেকে দিয়েছে। এবং সমস্ত মতামতগুলো বিশ্লেষণ করে তারপরে বর্তমান সংবিধানের সমস্যাগুলো আলোচনা করে আমরা আমাদের রিপোর্টটা তৈরি করেছি। এখানে কারো ব্যক্তিগত এজেন্ডা নিয়ে না, সামগ্রিকভাবে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সংবিধানটা রচনা করেছি। রিপাবলিক শব্দটা ইংরেজিতে যেভাবে আলোচনা করতে সহজ হয় এবং এটা একটা বিশ্বব্যাপী এই শব্দের একটা মিনিং দাঁড় হয়, বাংলাদেশে এর ট্রান্সলেশনটা প্রজাতন্ত্র হওয়ায় এর সত্যিকার রিপাবলিকের যে এসেন্সটা এটা ধারণ করে না। যেহেতু আপনি নিজেই বললেন, প্রজা শব্দ দিয়ে আমরা আমাদের ঔপনিবেশিক সেই মনস্তাত্ত্বিক ইস্যুসগুলো আমরা চলে আসে এবং দেখেছি শব্দগুলো দেখে মনে হয় খুবই নিরীহ একটা বিষয়, বাট প্রতিটা শব্দের অনেক বিশাল মর্মতত্ত্ব আছে। বিশেষ করে সংবিধানে একটা শব্দ যখন ব্যবহার হয় সেই শব্দের ব্যাখ্যা কিন্তু ব্যাপক। সেই জন্যে প্রজাতন্ত্র, সার্ভেন্ট, এরকম আরও কিছু শব্দ আমরা পেয়েছি যেগুলোর আলটিমেট ডাইমেনশনটা হচ্ছে অ্যাজ ইফ একটা শোষক সবার উপরে চাপিয়ে দিচ্ছে একটা সংবিধান। শোষক কিভাবে দেখবে সেইভাবে আসছে। এই আইডিয়াটা আমরা বাংলা ভার্সনে মনে করেছি যে শব্দগুলো পরিবর্তন করলে ভালো। একটা কথা বলে রাখি, আমরা সংবিধানের বিষয়ে একটা সুপারিশ দিয়েছি, আমরা কিন্তু সংবিধান রচনা করে দিইনি বা চূড়ান্ত করিনি। এটা নিয়ে আরও আলোচনা হবে। শব্দগুলো নিয়ে যদি আরও সুন্দর কোনো শব্দ দেয় সেটাও গ্রহণযোগ্য হবে। এই শব্দটা একটা আলোচনার সূত্রপাত করলো। মানে এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নেই, কারণ যেহেতু পরিবর্তনযোগ্য। বিতর্ক হওয়াটা ভালো, সমাজে এই যে সংবিধান নিয়ে এত সচেতনতা, এটা ভালো। আমাদের রিপোর্ট নিয়েও আপনারা বিতর্ক করবেন এবং আপনাদের এমন মতামত জানাবেন যে মতামতটা আসলে আমাদেরকে আসলেই সাহায্য করবে। আমরা যখন এই রিপোর্টটা সরকারকে দিয়েছি,
এই সরকার তখন এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন এবং জনমতের সেই প্রতিফলনে তাদের আলোচনার মধ্যে আসে। সুতরাং বিতর্কটা আমি খুবই ইতিবাচক হিসেবে দেখব। ব্যারিস্টার মঈন, সংবিধানের মূলনীতি হিসেবে 4টি বিষয় ছিল, কমিশন সুপারিশ করেছে 5টি বিষয়। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। কেউ কেউ বহুত্ববাদ শব্দটির নিয়ে প্রশ্ন উঠিয়েছে যে এই বহুত্ববাদ নিয়ে নানা ব্যাখ্যার এবং অনেককে এখানে ইনক্লুড করার সুযোগ রয়েছে, এমন একটি বিতর্ক কিন্তু কেউ কেউ উঠিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটি এসেছে। যে কোনো শব্দের আপনি শাব্দিক ব্যাখ্যা যখন করবেন অনেকভাবেই বিস্তৃতভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা এটার একটা দিক নির্দেশনা দিয়েছি। আমরা এই বহুত্ববাদ বলতে কি মিন করছি সেটার একটা রূপরেখা দিয়েছি, আমরা একটা ধারণা দিয়েছি। আমাদের বহুত্ববাদ শব্দটা মূলত যে উদ্দেশ্যে দেয়া সেটা হলো সমাজের সকল ক্ষেত্রে বর্ণ, জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি যাবতীয় বিষয়গুলো যে যে অংশে সম্প্রদায়গতভাবে জনগোষ্ঠীর মধ্যে আছে এদের মধ্যে একটা সহ অবস্থান এবং মর্যাদা, এবং মর্যাদা শব্দের আরেকটু ব্যাখ্যায় যাই, সহ অবস্থান এবং পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক এক্সচেঞ্জ এটাকেও ধারণ করে। শুধুমাত্র সহ অবস্থান না, আমরা একে অপরকে যাতে সম্মানটা এইভাবে দেখাই যে আমি আমারটা স্বতন্ত্রভাবে ধারণ করব এবং আপনারটাকে এমনভাবে করব যাতে আপনিও এইটা বোধ করেন যে আচ্ছা আমার ধর্ম পালন করার ক্ষেত্রে ওনার কোনো রকম বাধা দেওয়ার কারণ নেই, আপনি ফিলিংসটাই পাবেন। এই পুরো আইডিয়াটা নতুনত্ব ঠিক বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপট থেকেই কিন্তু ধারণ করেছি। এটা একটা শব্দ না, এটা আপনি যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা দেখেন, আমাদের জনগোষ্ঠী আসলেই একে অপরের সাথে যেভাবে মিশে আছি আমরা, ধর্ম, বর্ণ, জাতি এ নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ইস্যু আসে, যেটা যে কোনো জনগোষ্ঠীর মধ্যে আসবে, কিন্তু সামগ্রিকভাবে আমাদেরকে বিভেদ তৈরি করে দেয়নি জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। সেই জন্য আমাদের এই শব্দটা আসলে একটা শব্দ হিসাবে নতুন করে দেয়া হয়নি, এটা আমরা সামগ্রিক সমাজ থেকেই এটা ধারণ করে এটা রিফ্লেকশন দিয়েছি। আরেকটি বিশেষ মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা শব্দটি ছিল, আপনারা সেটি বাদ দিয়েছেন, এর পেছনে যুক্তি কি? ধর্মনিরপেক্ষতা এই শব্দ নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে, নানান মত ছিল আমাদের মধ্যে। একটা বিষয় এখানে খুব জোরালোভাবে এসছে, সেটা হচ্ছে যারা মতামত দিয়েছেন আমাদের সাথে, যারা আলোচনা করেছেন এবং অনলাইন থেকে পেয়েছি, একটা ব্যাপক সাড়া ছিল এই শব্দটা বাদ দেওয়ার জন্য। এর ব্যাকগ্রাউন্ডটা হলো এই যে সমাজে এই শব্দের ব্যাখ্যাটা খুবই অপপ্রয়োগ হয়েছে। বিশেষ করে ধর্মনিরপেক্ষতাটাকে কেউ ব্যাখ্যা করেছেন ধর্মহীনতার মতো করে। আরেকটা বিষয় হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা সারা পৃথিবীর যত আমাদের সুযোগ ছিল, প্রায় 120-এর কাছাকাছি আমরা সংবিধানের বিভিন্ন বিষয় দেখেছি। সেকুলারিজম ইংরেজিতে যেভাবে আসে, প্রজাতন্ত্র যেরকম রিপাবলিকের অপব্যাখ্যা হয়েছে বা রং ট্রান্সলেশন হয়েছে, সেকুলারিজমেরও আইডিয়াটা ধর্মনিরপেক্ষতা পুরোপুরি ওইভাবে ক্যারি করে না। এই জন্যে এই শব্দের আমরা মনে করেছি ধর্মকে নিয়ে যে একটা বিভিন্নভাবে রং ওয়েতে জিনিসটাকে ইন্টারপ্রেট করার সুযোগ থাকে, এই সুযোগটা আমরা আর ধারণ করতে চাই না। বহুত্ববাদ যেহেতু ধর্মকেও এটাকে ধারণ করে, এই শব্দটা দিয়ে আমরা মনে করি যে উদ্দেশ্যে সেকুলারিজম শব্দটা ব্যবহার হয়েছিল 72-এ, সেই উদ্দেশ্যটা সাধিত হবে। একটি প্রশ্নতে আসি, যে প্রশ্নটি বহুল আলোচিত, 70 অনুচ্ছেদ, অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আপনারা বলছেন যে অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্যদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে, শুধু একটা বলেছেন। বিএনপি বলছিল যে তারা আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করতে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা দেখা হবে।
তারা যে তাদের 31 দফার একটা আছে সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে আপনারা যেটা বলেছেন সেটি হলো যে আংশিকভাবে অনেকে একমত পোষণ করেছে যে ঠিক আছে, সেটা হলো আলাদা তার মতামতটা থাকবে, যেটা আমরা শুরুতে বলছিলেন যে প্রধানমন্ত্রীর মুঠোয় থাকে সমস্ত সংসদ সদস্যরা, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। কিন্তু দুটো বিষয়, সেটা হলো আস্থা ভোট। বিশেষ করে আস্থা ভোটে যদি এই সুযোগটা থাকে তখন কিন্তু হর্স ট্রেডিংয়ের সুযোগ থাকে, পরে যাওয়া, বদলে যাওয়া, কিনে ফেলা। বিশেষ থার্ড ওয়ার্ল্ডের সরকারকে কিনে ফেলা কঠিন নয়, বেশ সহজ। এই একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। আসলে এটা এমন একটা অনুচ্ছেদ যেটা বাদ দিলে একই ব্যক্তি যে ভাবে জিনিসটা বাদ দেওয়ার কথা বলল, বাদ দেওয়ার পরে সেই ব্যক্তি আবার ভিন্ন একটা মত তার মধ্যে মাথায় চলে আসে। কারণ ওটা এমন একটা বিষয় যে সরকার পতন এবং সরকার পতনের প্রয়োজন দুটোই একসাথে একসূত্রে গাঁথা। একজন ব্যক্তি যদি স্বৈরাচারী হয়ে যায় অথবা একজন ব্যক্তি যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাকে পরিবর্তনেরও যেমন প্রয়োজন, আবার যে কেউ চাইলেই ইচ্ছে করে একজনকে রাষ্ট্র সঠিকভাবে চালাচ্ছে তাকে ফেলে দেয়া, এটাও আবার একটা বিশাল ঝামেলা। এই 70 অনুচ্ছেদের এই অনাস্থার জায়গাটা নিয়ে একটা বড় ধরনের আলোচনা হবে, আরও হওয়া উচিত। আমাদের যেটা ধারণা সেটা হলো, যেহেতু আমরা অল্টারনেট কিছু আনুষঙ্গিক রেকমেন্ডেশন করেছি, সুপারিশ করেছি, কারণ সংবিধানটা আসলে একটা বিচ্ছিন্নভাবে একটা যদি অনুচ্ছেদের সুপারিশ দেখেন মিনিংটা একরকম হবে। আপনি যদি সামগ্রিক পুরো সুপারিশটা দেখেন একটা আরেকটার সাথে যোগসূত্রটা গাঁথা, তাহলে বুঝতে পারবেন যে এটার মিনিংটা কিভাবে আমরা ইন্টারপ্রেট করেছি। অনাস্থার বিষয়ে যদি আগে কেউ পার্লামেন্টে আলোচনা আনতো, ধরেন অনাস্থা এই বিষয়টা আপনি 70 অনুচ্ছেদে বাদ দিলেন, আগে রাষ্ট্রপতিকে প্রাইম মিনিস্টার যদি বলে যে আপনি সংসদ ভেঙে দেন, তাহলে অটোমেটিকলি রাষ্ট্রপতি ভেঙে দিতে বাধ্য হতেন। সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে বললেও কাজ হতো না, সংসদ সদস্যদের সেই ক্ষমতাই ছিল না। আবার তারা যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ভোট দিতেন তাহলে তাদের সদস্যপদ অটোমেটিক চলে যেত, কেউ বাদ দেওয়ার প্রয়োজন নেই। আইনটা এইভাবে ছিল যে এটা সদস্যপদ চলে যাবে। এই জায়গায় আমরা যেটা সাজেস্ট করেছি, অনাস্থা ভোটে অপশন রেখেছি, আবার রাষ্ট্রপতিকে একটা সুযোগ আমরা করে দিয়েছি, সেটা হলো উনি যদি বিকল্প কাউকে পান যিনি সংসদের আস্থাভাজন হতে পারেন, তিনি আবার এই মন্ত্রিসভা গঠন করতে পারেন। আপনি 70 অনুচ্ছেদের সাথে আপনারা এই অনাস্থাটা রিলেট করেছি। আপনারা এখানে বলেছেন যে আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণ রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নিকট এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না, তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন। এখানে আমার যেটা মনে হয়েছে সেটি হলো যে ব্রিটেনে কিন্তু এরকম হয়। আমাদের দেশে অবস্থাটা ছিল প্রধানমন্ত্রী চাইলেন যে সংসদ ভেঙে দেখ, প্রেসিডেন্ট ভেঙে দিতেন, কিন্তু ব্রিটেনে কিন্তু সেটা হয় না। তার দলেরই কেউ অন্য একজন দাঁড়িয়ে পড়তে পারে এবং রাষ্ট্রপতি যদি মনে করেন যে উনি আস্থা ভোট পেতে পারেন কিংবা উনি আস্থা ভোট দেওয়ার সুযোগ দেন, এর মানে আপনারা এই প্রস্তাব একটু আলাদা, যেটা আগে ছিল না, যে প্রধানমন্ত্রী বললেই সরকার ভেঙে যাবে না, নতুন ইলেকশন চলে আসবে না। তার দলের যদি কেউ বলে যে আমি আস্থা ভোট অর্জন করতে পারবো, বা তার দল যদি অন্য কাউকে সিদ্ধান্ত নেয়, তাহলে এই বিষয়টি কিন্তু নতুন করে আবার শুরু হতে পারে। এটাই তো প্রথমত হচ্ছে, রাষ্ট্রপতি আগে 48(3) অনুসারে প্রধানমন্ত্রীর কথাই শুনতে বাধ্য ছিল। আগেও কিন্তু প্রবাবলি আর্টিকেল 57 একটা ধারা ছিল, একইভাবে রাষ্ট্রপতি কিন্তু অন্য কাউকে না পেলে, আমরা যে প্রভিশনটা রেখেছি এর সিমিলার একটা কাছাকাছি প্রভিশন এক্সিস্টিং কনস্টিটিউশন আছে, বাট ওটার কার্যকারিতা ছিল না, যেহেতু রাষ্ট্রপতিকে বাধ্য করা হতো এই 48(3)তে প্রধানমন্ত্রীর কথা শুনতে। সেই জন্য প্রধানমন্ত্রী চাইলে ভাঙা ছাড়ার কোনো রাষ্ট্রপতি উপায় ছিল না। এখন যেহেতু আমরা 48(3)টাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছি, অন্যভাবে প্রপোজ করেছি, সেই জন্য রাষ্ট্রপতি এখন চাইলেই এই ক্ষমতাটা প্রয়োগ করতে বাধ্য না যে আপনি ভাঙতে বললেই সে ভেঙে দেবে। এখন যদি তিনি দেখেন দলের মধ্যে উনি আস্থাভাজন না, কিন্তু তার বিকল্প আরেকজন নেতৃত্ব দাঁড়িয়ে গেছে, তাহলে
তিনি যদি আবার বাকি সংসদ সদস্য আস্থাভাজন হন, তাকে আবার সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। সুতরাং এখানে সরকার অটোমেটিক পতন হয়ে যাবে না, যে বিষয়টা ব্যারিস্টার মঈন, এখানে কিন্তু একটা বিষয় নতুন করে তৈরি হবে, যেটা আমাদের বাংলাদেশের এই সংসদীয় পদ্ধতিতে ছিল না। অন্যান্য দেশে ছিল, কিন্তু আমাদের দেশে ছিল না। সেটা হলো একজনই সব, উনি প্রধানমন্ত্রী হলে থাকবেন, হলে থাকবেন না। রাইট, এই জায়গাটা বোধহয় এটাই আমাদের টোটাল একটু ভাঙন ধরবে। ভাঙন ধরবে মানে তার দলের যে কেউ যদি আস্থাভাজন অর্জন করতে পারে সে হবে। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি তো দলের মধ্যে ডেমোক্রেসিটা চর্চাই ছিল না এইসব কারণে, কারণ একজন চাইলে ভেঙে দেয়, এবং সুযোগও ছিল না, সুযোগও ছিল না, সাংবিধানিকভাবে সুযোগ ছিল না। আপনি তার বিরুদ্ধে কথা বললে অটোমেটিকলি আপনার সদস্যপদ চলে যাবে। তো কথা বলতেই তো দিচ্ছেন না আপনি। আপনি পার্লামেন্টে তো একটা লোককে পাঠাচ্ছেন আপনার কথা বলার জন্য, সেই সুযোগটাই দিচ্ছেন না। যেখানে একটা লোক অজনপ্রিয়, একটা লোক দেশের জন্য ক্ষতিকর, আপনি তাকে বাদ দিলে আপনার সদস্যপদ চলে যায়। এই জায়গায় আমরা একটা অ্যাড্রেস করেছি যে চাইলে তাকে বাদ দিয়ে একই দলের মধ্য থেকেই আরেকজনকে সরকার গঠন করার জন্য সুযোগ দেওয়া। আরেকটা নতুন উপাদান যোগ হবে। ধরুন মিস্টার এক্স প্রধানমন্ত্রী হলেন, হ্যাঁ, কিন্তু আরেকজন ওয়াইয়েরও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হলো, যেটা আগে একেবারেই ছিল না। অ্যাবসলিউটলি, যেটা অনেকে আশঙ্কা করে যে অনাস্থা ভোটের কারণে সরকার পতন হয়ে যাবে সাথে সাথে, বিষয়টা সেটা না। প্রধানমন্ত্রীর পতন হবে, সরকার থেকে যেতে পারে। যদি তার বিকল্প কেউ না থাকে, তাহলে তো সরকার এমনিও থাকার সুযোগটা কম। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকেন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার মঈন ফেরুজি। ব্যারিস্টার মঈন, সরকারের মেয়াদ নিয়ে একটি প্রশ্ন উঠেছে। 5 বছর ছিল, আপনারা 4 বছর করেছেন, কমালেন কেন? এটিও আমাদের সার্বিক যত মতামত আমরা পেয়েছি, অধিকাংশ মতামতই 4 বছরের পক্ষে। যারা আমাদের সামনে এসে কথা বলেছেন অথবা আমাদের অনলাইনে এসছে। কি যুক্তি ছিল? যুক্তি হচ্ছে 5 বছর অনেক সময় দেখা যায় একটা যে কোনো দল যখন ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে তার হয়তো জনবিচ্ছিন্নতা বেড়ে যায়, অনেক সময় তার আনপপুলার অ্যাক্টিভিটির কারণে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ক্ষমতা আঁকড়ে ধরার একটা টেন্ডেন্সি চলে আসে, মানসিকতাটা পোক্ত হয়ে যায়। তখন ধরে নেওয়া হয় যে আমি 5 বছর থাকার পরে এইটা ধরে রাখাই আমার প্রকৃত কাজ। আসলে সত্যিকার অর্থে 4 বা 5 নাম্বারটা এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যখন সংবিধানের মূল বিষয়গুলো ঠিক করে নিয়ে আসব, যখন স্বৈরাচারী ব্যবস্থা সংবিধানের মাধ্যমে হওয়ার আর সুযোগ থাকবে না, তখন নাম্বারগুলো আর ফ্যাক্টর হবে না। 4 বছর হলে যেটা হয়, জনগণের কাছে আপনি 1 বছর আগে যাওয়া জনগণকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নতুন করে ভেবে নেওয়ার। যিনি রাষ্ট্রক্ষমতায় থাকবেন তার একটা তাড়া থাকবে যে আমি দ্রুত আরেকটা নির্বাচন ফেস করতে হবে। যদিও এটা কাউন্টার যুক্তিও আছে যে আমি হয়তো কিছু উন্নয়নমূলক কাজ আছে যেটা 1 বছর বেশি থাকলে আমার জন্য সহজ হবে। এই বিষয়গুলো আসলে যখন আলোচিত হবে রাজনৈতিক দলের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের, তখন বিষয়গুলো নিয়ে ওনারা ভাববেন। আমরা একটা ভাবার সুযোগ করে দিয়েছি। আমরা যদি 5 বছরই বলতাম তাহলে হয়তো আলোচনাটার স্কোপটা নষ্ট হয়ে যেত। এখন অ্যাটলিস্ট ওনারা বিবেচনা করার সুযোগ পেলেন। আপনারা আলোচনা আনতে চাচ্ছেন এই তো বিষয়টা। অনেক বিষয়ই, একটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে পুরোটাই একটা সুপারিশ। অবশ্যই সুপারিশ আমাদের সবকিছুই মানুষকে, বিষয়গুলোকে আমরা যেমন স্পেসিফাইড করে স্পেসিফিকলি প্রেজেন্ট করেছি, একইভাবে আমরা অনেক বিষয়ই আলোচনার সূচনা করাও প্রয়োজন মনে করছি। যেমন একটা কথা বলি,
আমাদের পুরো সুপারিশের 100% কিন্তু একবারই হয়ে যাবে এমন জিনিসটা আমরা ভাবিনি। আমরা সামগ্রিকভাবে সংবিধানকে কি আদর্শিকভাবে কি হওয়া উচিত সেই রূপরেখাটা তৈরি করে দিয়েছি। কিছু বিষয় হয়তো সরকার চাইলে যে কোনো সময় সামনে এই বিষয়টা অ্যাড্রেস করতে পারবে, কিছু বিষয় হয়তো একটু সময় লাগবে। কিন্তু বিষয়গুলো যখন আমরা কাজ করেছি সংবিধান নিয়ে, আমরা তো শুধুমাত্র আইসোলেটেড কয়েকটা বিষয় নিয়ে কাজ করলে জিনিসটা অসম্পূর্ণ থেকে যেত। আমরা পুরো জিনিসটাই জাতির সামনে তুলে ধরেছি, পুরো জিনিসটা রাজনৈতিক দলগুলোর সামনে তোলা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক বিষয় আছে অধিকাংশ রাজনৈতিক দলেরই চাহিদা হিসাবে এসছে। তো আমরা কিন্তু এখানে কাউকে চাপিয়ে দেইনি কোনো কিছু, আমরা সবার মতামতটাকেই এখানে প্রাধান্য দিয়ে জাতির সামনে তুলে ধরেছি। আরেকটি বিষয় সেটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এটা একেবারে নতুন আইডিয়া, আমাদের সংবিধানে আপনারা সংযুক্ত করতে চেয়েছেন বা সুপারিশ করেছেন। অনেক দেশে এরকম রয়েছে আমরা জানি, কিন্তু আমাদের দেশে ছিল না। এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সংবিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটাকে আপনারা এনসিসি বলছেন, এটা কেন যুক্ত করলেন বা যুক্ত করতে সুপারিশ করলেন? প্রথমত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের যে কাঠামোটা আমরা তৈরি করেছি, আমরা দুটো ওয়েতে এটাকে দেখেছি। একটা হচ্ছে যখন সংসদ থাকবে তখন 9 জন মিলেই কাঠামোটা হবে। রাষ্ট্রপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, নিম্নকক্ষের স্পিকার, 2 কক্ষের স্পিকার থাকবেন, এবং 2 কক্ষেই বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার থাকবেন, তারা 2 জন থাকবেন। এবং একজন থাকবেন সরকারি এবং বিরোধী দল ছাড়া অন্যান্য যারা সংসদ সদস্য এমপি হবেন, ইভেন ইন্ডিপেন্ডেন্ট, তাদের সামগ্রিক ভোট মিলে একজনকে তারা নমিনেট করবে তাদের মধ্য থেকে। সাংবিধানিক কাউন্সিলের কাঠামোটাকে আমরা রাষ্ট্রের একটি সম্মিলিত সংস্থা হিসেবে দেখছি। এখানে আইন বিভাগের প্রতিনিধি, বিচার বিভাগের প্রতিনিধি, নির্বাহী বিভাগের প্রতিনিধি, রাষ্ট্রপতি যিনি সব বিভাগের অভিভাবক, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের একটা সম্মিলন। এর তাৎপর্য হচ্ছে বাংলাদেশের যেসব বিষয়গুলোতে ঐক্যমত দরকার সবার, যে বিষয়গুলো কোনো এক ব্যক্তির এখতিয়ারে থাকা উচিত নয়, সেই বিষয়গুলো এই কাউন্সিলের মাধ্যমে আমরা সুযোগ করে দিয়েছি নির্ধারণ করার। কীরকম? যতগুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট কমিশন সাজেস্ট করেছি, বিশেষ করে ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, প্লাস অ্যাটর্নি জেনারেল, সমস্ত বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, এবং অন্যান্য আইন দ্বারা যদি কোনো কাউকে বলা হয় যে এনসিসির মাধ্যমে করা উচিত, এই নিয়োগগুলো কমিশনের সুপারিশ হবে। কমিশন সুপারিশ করে, এনসিসি সুপারিশ করে রাষ্ট্রপতিকে দিলে রাষ্ট্রপতি ওই নিয়োগটা দিতে বাধ্য থাকবেন। এর তাৎপর্য হচ্ছে যেসব প্রতিষ্ঠানগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য কাজ করে, যেসব প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের উপরে এক ধরনের তদারকির কাজ করে, সেখানে যাতে নির্বাহী বিভাগের ইচ্ছায় যে কোনো কাউকে নিয়োগ করা না যায়। একটা সামগ্রিকভাবে আমরা নির্বাহী বিভাগের যে তত্ত্বাবধান জবাবদিহির কথা বলি, এই জবাবদিহি নিশ্চিত করে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। নির্বাহী বিভাগের একটা টার্গেট থাকে এইসব প্রতিষ্ঠান নিজের লোক বসানো, যাতে তাদের উপরে তারা ইজি হয়। যেমন দুদক বিগত দিনগুলোতে দেখেছি আমরা, ওই অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি যে এইসব নিয়োগগুলো ওই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য একটা নির্বাচন কমিশন এই জন্যে কালেকটিভভাবে কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, আগে বলা হতো প্রধানমন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতিকে দেন, একই তো ঘটনা ঘটবে, ওই এক ব্যক্তির ইচ্ছার উপরে চলে যাবে। আমরা চাচ্ছি সামগ্রিক এই বিষয়গুলো যেখানে একটি দেশের সব কিছুকে এফেক্ট করবে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ হবে এই কাউন্সিলের মাধ্যমে। আচ্ছা, এই কাউন্সিলে যদি ভোটাভুটি হয় তাহলে কে জিতবে? সরকার কি জিতবে? কাউন্সিলের ভোটাভুটি নিয়েও আমরা একটা এক্সারসাইজ করেছি, আলোচনা করেছি। এখানে আমরা খুব চমৎকার একটা ব্যালেন্স পাবো। কীভাবে? চারজন। এখানে দলীয় একক সংখ্যাগরিষ্ঠ কারো হওয়ার সুযোগ নেই। এখানে যারা রাষ্ট্রীয় পদে আছেন তাদের একটা ভূমিকা থাকবে, যার কারণে এক্স অফিসিও হিসাবে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি, ওনাদের ভূমিকাটা বিশাল আকারে আসবে। ওনাদের ভোটের উপরে কিন্তু ফলাফল নির্ভর করবে।
কোনো না কোনো ওইতে একটা সমাধানে তো আসতে হবে। আপনি তো আমি লক্ষ্য করলাম যে সরকার কিন্তু যিনি সরকারে থাকবেন তারা ইচ্ছে করলে কিন্তু এই পদগুলো তার দিতে পারছেন না। কিন্তু আমার প্রশ্ন ছিল এটা, সেটা যদি কোনো কারণে ভোটাভুটির প্রয়োজন পড়ে এই 9 জনের মধ্যে, তাহলে কে জিতবেন? ভোটাভুটিটা এমনভাবে হবে যে 9 জনের মধ্যে মেজরিটি লাগবে, মিনিমাম 5 জন লাগবে। এই 5 জন ওই মিটিংয়ে উপস্থিত তাদের মধ্যে মেজরিটি না, সামগ্রিক যে 9 জন আছে 9 জনের মধ্যে মেজরিটি। তার মানে 5 জন ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এই মর্মে আপনি বিরোধী দল থেকে যারা আছে তারা সরকারি দলের শরণাপন্ন হতে হবে, অথবা যারা এক্স অফিসিও আছেন, পদাধিকার বলে আছে, তাদের সাথে কনসাল্ট করে করতে হবে। এতে যেটা হবে, সবসময়ই একটা নিউট্রাল ভিউ আমরা পাবো। এখন কেউ বলতে পারে সেই লোকটাও তো ওই দলের হতে পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে কোনো একটা ফর্মুলা, যে ফর্মুলাতে কোনোই ফ্ল থাকবে না, তা তো হয় না। কিন্তু আপনি ম্যাক্সিমাম চেষ্টা করবেন যতটুকু সম্ভব কার্যকর একটা বিষয় নিয়ে আসতে, এবং আমাদের বিশ্লেষণে যতটুকু দেখা গেছে এইভাবে করলে অ্যাটলিস্ট ওই এক ব্যক্তির সিদ্ধান্তের থেকে তো ভালো। একটা লোক, ইভেন আপনি যদি দেখেন দলীয় কোনো লোকও তো আগের মতো সেই 70 অনুচ্ছেদ না থাকলে আগের মতো সে পাপেট হয়ে যাবে না, পুতুল হয়ে যাবে না, তারও একটা মতামত থাকবে। হয়তো দেখা গেল সরকারি দলের বিরুদ্ধে তার নিজের লোকও ভোট দিতে পারে, কিন্তু তার একটা স্বাধীন সত্তার বহিঃপ্রকাশ সংবিধানই আছে এখন। আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটা হলো উচ্চ কক্ষের আপনারা 100 আসন রেখেছেন, আর 5 জন হলেন রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হবেন। আমরা 100 আসন নিয়েই আলোচনাটা করতে চাই। আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের কথা বলা যায়, যেটা আমরা পিআর বলছি, অনেকের দাবি জানিয়েছিল যে সব কিছু পিআরের মধ্যে হোক, নিম্নকক্ষ সহ। কিন্তু আপনারা একটা ব্যালেন্স করেছেন। বিএনপির দাবি ছিল যে পিআর হবে না, আপনার নিম্নকক্ষে এখানে নেই। আবার উচ্চ কক্ষে কিন্তু, যেটা আমরা সিনেট বলছেন, সেখানে কিন্তু পিআরের ব্যাপারটা রয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা দেখেছি যে উচ্চ কক্ষে কখনোই সরকারি দল সাধারণত সংখ্যাগরিষ্ঠ পাবে না। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরুন কোনো একটি দল ক্ষমতা আসলো 35% ভোটের মাধ্যমে, তাহলে উচ্চ কক্ষে তার আসন হবে 35টা। আবার আরেকজন দেখা গেল নিম্নকক্ষে 10% ভোট পাওয়ার পরেও কোনো আসন পেলেন না, উনি কিন্তু সেখানে 10টি আসন পাবেন। ফাইনালি ফলাফল আসবে, সেটি হলো উচ্চ কক্ষে সবসময়ই বিরোধী দল কিন্তু মেজরিটি থাকবে বলে আমাদের ধারণা। এতদিনে যে ভোটের প্যাটার্ন, এরকম হওয়াটার সম্ভাবনা, এর মানে উচ্চ কক্ষে কখনোই সরকারি দল তো আর ক্ষমতাবান থাকবেন না। আমি সাধারণীকরণ করে কথাটা বলছি। যে উচ্চ কক্ষ প্রধানত তার কাজগুলো, যেগুলো আমরা অনেক কিছুই এখনো জনসমক্ষে প্রকাশ হয়নি, যেহেতু আমাদের মূল রিপোর্টটা, এই জন্য অনেক কথা বলার সুযোগ হচ্ছে না, আমরা সারসংক্ষেপটা দিয়েছি। উচ্চকক্ষের কার্যক্রমটা মূলত অনেকটাই আমরা ইংরেজি শব্দে যেটা বলি কমপ্লিমেন্টারি, যে নিম্নকক্ষের সাথে এক ধরনের সহযোগিতামূলক। আমরা দেখেছেন প্রধানমন্ত্রী কিন্তু শুধু নিম্নকক্ষের সদস্য দ্বারাই নির্বাচিত হচ্ছেন, মানে আপার হাউস কিন্তু ওখানে ভূমিকা নেই। মানে রাষ্ট্রের সরকার গঠনের ক্ষেত্রে শুধু নিম্নকক্ষেই কাজ করবে। উচ্চকক্ষের রোলগুলো ভেরি ভাইটাল, যে এই বিষয়টা আলোচনা করার জন্য। সংখ্যা ওখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ওখানে সকলের রিপ্রেজেন্টেশনটা এনশিওর করা। আপনি যে বিষয়টা একটা বিশ্বব্যাপী আলোচনা আছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক বিষয়টা আলোচনা তো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী আছে। এটা দাবি হচ্ছে যে বিপুল জনগোষ্ঠীর ভোট নিয়ে একটা দল দেখা গেল সবসময় তৃতীয় স্থান অধিকার করছে, কিন্তু ব্যক্তি পপুলারিটির কারণে হয়তো কোনো জায়গায় একটা দল সারা দেশে 10% নিয়েও সেকেন্ড হয়ে যাচ্ছে, যেটা একটা ইলেকশনে হয়েছে। আর একটা দল 30% নিয়ে তার থেকে কম সিট পাচ্ছে। তাহলে এই যে জনগোষ্ঠীর ভোটের যে মূল্যটা, ভোট তো আপনি দিচ্ছেন শুধু একটা লোককে নির্বাচন করার জন্য না, ভোটটা দিচ্ছেন আপনি আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্যে। এই সাংবিধানিক অধিকারের প্রয়োগটা আপনার কোনো জায়গায় প্রতিফলিত হবে না, এটা সংবিধানে থাকতে পারে না। সেই জন্য আমরা যেসব দল সারা দেশের যে ভোটটা কাউন্ট হবে, ওই প্রদত্ত ভোট থেকে সে যে সংখ্যায় টোটাল ভোট পাবেন, ওই ভোটের ভিত্তিতে তার সদস্যপদ পাচ্ছে। এতে যেটা হচ্ছে সকল দলের একটা সম্মিলন আপার হাউসে থাকবে, উচ্চকক্ষে থাকবে, এবং সরকারি দল কিন্তু যে কোনো বিষয় উচ্চকক্ষের যেখানে ইনভলভমেন্ট আছে
উচ্চকক্ষের আমি একটা ছোট্ট কথা বলে দিই, তাহলে আলোচনার সুবিধা হবে। উচ্চকক্ষের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, বিভিন্ন কমিটির মাধ্যমে সরকার যে কাজগুলো করছে সেগুলো তদারকি করা। এই তদারকি করতে গেলে আসলে বিরোধী দলের ভূমিকাটাই কিন্তু মুখ্য থাকে। সরকারি দলের লোকজন কিন্তু চাইলেও সরকারের সমালোচনা করতে চাইবে না। ওই কারণে উচ্চকক্ষের শুধুমাত্র একটা বিরোধী দল না, সারা দেশের সমস্ত বিরোধী দলই শুধু না, সবাই মিলেই কিন্তু এখানে ভূমিকা রাখতে পারছে। তো ওই জন্যে উচ্চকক্ষে যদি সরকারি দলে একক সংখ্যাগরিষ্ঠ নাও পায়, তা সরকার চালাতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য দলের মতামতের গুরুত্বটা দিয়ে তাকে কাজ করতে হবে। কিন্তু আপনারা বলেছেন যে দুটোতেই পাশ হতে হবে, কোনো কিছু বিষয় ইস্যু রয়েছে, জি, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দু জায়গাতেই এটাকে পাশ করাতে হবে। জি, তখন কিন্তু উচ্চকক্ষে আটকে যেতে পারে সরকারি নিম্নকক্ষে যারা তারা পাশ করে দিয়েছে। কি পাশ হবে সেটা আমাদের সারসংক্ষেপে এখনো আসেনি। একটা ছোট্ট উদাহরণ দিই, রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চ অঙ্কের একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপতি তো একটা সরকারের বিষয় না, ওটা তো একটা রাষ্ট্রের বিষয়। সেই জন্য আমরা ওখানে ওপেন করে দিয়েছি। আইন যেগুলো পাশ করা হবে সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে যদি আপার হাউস পাশ না করে, সেক্ষেত্রে আমরা একটা সেভিং অপশন রেখেছি, যাতে সেই একটা সময়ের পরে এই আইনটা আইনে পরিণত হয়ে যায়। না হলে দেখা যাবে সব কিছুই আটকে যাবে। এই জিনিসটা আমরা একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করেছি আমাদের মূল প্রপোজিশনে। ব্যারিস্টার মঈন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে আপনারা পদ্ধতি এখানে উল্লেখ করেছেন, এবং এই ধরনের পদ্ধতি কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, বিশেষ করে যে সমস্ত জায়গায় সংসদীয় গণতন্ত্র রয়েছে। কেউ কেউ এটাকে বলছেন যে এর মাধ্যমে প্রেসিডেন্ট কি অধিকতর ক্ষমতাবান হয়ে যাবে? রাষ্ট্রপতির নির্বাচনের আমাদের পদ্ধতিটা আমি একটু ইউনিক মনে করি। এটা অন্যান্য দেশে এভাবে আছে কিনা আমি একটু পদ্ধতিটা ব্যাখ্যা করলে আপনার জন্য সহজ হবে। আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটা ব্যাপক পরিবর্তন আনার জন্য সুপারিশ করেছি। স্থানীয় সরকারের তিনটা কাঠামো, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো, আরেকটা হচ্ছে উপজেলা পরিষদ, প্যারালালি পৌরসভা যেখানে উপজেলার পৌরসভা হিসেবে ডিক্লেয়ার হয়েছে, আরেকটা সিটি কর্পোরেশন। আমরা প্রতিটি জেলায় একটা জেলা সমন্বয় কাউন্সিল নামে একটা আলাদা প্রতিষ্ঠান গঠন করার জন্য সুপারিশ করেছি। এখানে প্রতিটি উপজেলা চেয়ারম্যান এবং দুজন যে নির্বাচিত ভাইস চেয়ারম্যান থাকে, এর মধ্যে একজন মহিলা, তারা এর সদস্য হবেন। প্রতিটি পৌরসভার একইভাবে পৌরসভা মেয়র এবং দুজন ডেপুটি মেয়রের কথা আমরা বলেছি, তারা এটা সদস্য হবেন। এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, উনি এটা সদস্য হবেন এই সমন্বয় কাউন্সিলের। তাদের মূল কাজটা কি, তারা জেলায় আগে যেটা হতো ইউনিয়ন পরিষদের অনেক রাস্তাঘাট 10টা ইউনিয়ন দিয়ে যায়, একজন আরেকটা ইউনিয়নের সাথে সমন্বয় থাকে না। আমরা জেলা সমন্বয় কাউন্সিলের মাধ্যমে সমস্ত জেলার যতগুলো স্থানীয় সরকার প্রশাসন আছে তাদের মধ্যে একটা সমন্বয় হবে তাদের কার্যক্রমের এবং অন্যান্য বিষয়ে। ভোটের বিষয়টা রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা হবে, এই জেলা সমন্বয় কাউন্সিলের সবাই প্রার্থী, ধরেন 3 জন প্রার্থী আছে, রাষ্ট্রপতি প্রার্থী। 3 জন প্রার্থীর মধ্যে তারা নিজেরা ভোটাভুটি করে নির্ধারণ করবে তাদের অঞ্চলে কোন প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। যিনি হায়েস্ট ভোট পাবেন, এই হায়েস্ট ভোট যিনি পাবেন তিনি এই পুরো কাউন্সিলের থেকে একটা ভোট কাউন্ট হবে। এইভাবে যদি 64টা উপজেলায় 64টা কাউন্সিল থাকে, জেলা কাউন্সিল থাকে এবং সিটি কর্পোরেশন 12টা আছে, সেই 12টা কাউন্সিল থাকে, এই প্রত্যেকের 12 এবং 64 মিলে একটা একটা করে ভোট হয়ে ওই 505 জন সদস্যের সাথে যোগ হবে। এই সামগ্রিক টোটাল ভোটটা মিলে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে এই ভোটগুলো কাউন্ট করা হবে। সো এখানে যেমন আগে যেটা হতো নিম্নকক্ষের মাধ্যমে শুধুমাত্র, তখন তো এখন তো নিম্নকক্ষ না, এখন শুধু একটাই সংসদ, শুধুমাত্র একটা সংসদ সদস্যের ভোটে যখন রাষ্ট্রপতি হয়, ইউজুয়ালি যিনি সরকার গঠন করেন তাদের লোকই হয়, মানে ঘোষণা করলে বোঝা যেত যে কে হচ্ছে। এখন নির্বাচন আসলে কাগজে কলমে। এখন যেটা হচ্ছে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের বাইরেও আমরা সারা দেশের যারা জনপ্রতিনিধি, এটার মাধ্যমে একটা ইনডাইরেক্ট পাবলিক রিপ্রেজেন্টেশন, 18 কোটি জনতাকেই রাষ্ট্রপতি নির্বাচনে একটা ইনডাইরেক্ট ওয়েতে ইনভলভ। সেখানে কিন্তু বিরোধী দল রয়ে গেল, বিরোধী দল থাকবেই। সুতরাং ওখানে অনেক ব্যক্তি আছেন যারা দল হয়তো করেন না, বাট জনগণ চায় এরকম একটা লোক আসুক, তাদেরও কিন্তু সুযোগ তৈরি হচ্ছে এখানে রাষ্ট্রপতি নির্বাচন দাঁড়ানো। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের গল্প। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ব্যারিস্টার মঈন, রাজনৈতিক দলগুলো যদি আপনাদের দেওয়া সুপারিশমালা মেনে না নেয় বা পার্লামেন্টে পাশ না করে অথবা নির্বাচনের আগে এই সংবিধানের এই সংশোধন কিভাবে কার্যকর হবে? অনেকগুলো বিষয় কিন্তু এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে কোনো পদ্ধতিগত কিছু সাজেস্ট করিনি যে কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে। কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়াতে রাজনৈতিক দলের কোনো একটা ডিকটেশন আমরা দিতে চাই না। আমরা একটা যোগ করি, সবাই কিন্তু বলতেছে যে আপনারা যাই সংশোধন করেন না কেন, যত সুপারিশ করেন না কেন, সেটা পার্লামেন্টে পাশ হতে হবে। কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম, সেটা হলো পার্লামেন্টে আর আগে তো এটা পাশ হতে হবে, কোনো না কোনোভাবে কার্যকর হতে হবে। এটা কিভাবে হবে? এটা একটা বড় প্রশ্ন, মানুষ কিন্তু সমাধান খুঁজে পাচ্ছে না। যে কিভাবে সংবিধান সংশোধন হবে সেটার ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। এটা আমরা ইচ্ছে করেই করিনি। কারণ হলো প্রক্রিয়াটার কয়েকটা ধারাবাহিকতা আছে। আমরা সংবিধানের পর্যালোচনা করে সবার মতামত নিয়ে সংবিধানের কি ভবিষ্যৎ সংবিধান কী হওয়া উচিত সেটার একটা আলোচনা সুপারিশের মাধ্যমে দিলাম। আমরা কিন্তু সংবিধান রচনা করে দেইনি, যে অনুচ্ছেদ 1, 2, 3 এভাবে দেইনি। আমরা ইস্যুসগুলো, যে সমস্যাগুলো, এগুলো হাইলাইট করে ইস্যুস ভিত্তিতে আমরা রেকমেন্ডেশন দিয়েছি। এটা ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদেরকে এই প্রপোজালগুলো পাঠাবেন এবং অলরেডি একটা কমিটি গঠন হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেই কমিশন যেটা হবে, ওনারা আলোচনা করে যে বিষয়গুলো ঐক্যমত থাকবে সেই বিষয়গুলো নিয়ে কিভাবে ঐক্যমত বাস্তবায়ন করবেন ওনারা সেটা ঠিক করবেন। একটা যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে এক ধরনের চার্টারের মতো প্রধান উপদেষ্টা বলেছেন, চার্টার হবে যে সমস্ত দলগুলো মিলে ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলো আলোচনা হবে ওনারা একটা চার্টার সই করবেন। এই চার্টারটার ভিত্তিতে পরবর্তী কি ওয়েতে জিনিসটা বাস্তবায়ন হবে সেটা ওনারা ওখানে নির্ধারণ করবে। আমি আগাম কোনো কিছু বলতে চাই না যে ওনারা কিভাবে করবে। প্রচলিত কয়েকটা ধারণা আছে। একটা হচ্ছে সংবিধান তো আসলে সাধারণ আইন দিয়ে হয় না, অধ্যাদেশ দ্বারা হয় না, কোনো না কোনো একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যেগুলো প্রচলিত প্রক্রিয়া, একটা তো হচ্ছে গণপরিষদের মাধ্যমে হয় একটা ওয়ে, আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনীর মাধ্যমে সংসদের মাধ্যমে হয়। সেক্ষেত্রে সংশোধনী প্রভিশনসগুলোর মাধ্যমে যেভাবে করার সেটা করেন। কোন পদ্ধতিতে ওনারা যাবেন সেটা আমিও জাতির সাথে একাত্ম হয়ে অপেক্ষা করব দেখার জন্য। আপনারা কিন্তু সংবিধান সংশোধনের ব্যাপারে নতুন একটা ক্লজ যোগ করেছেন। জি, সেটা হলো সংখ্যা 2/3 সংখ্যা গরিষ্ঠ হলেই হবে না, গণভোটের কথা বলেছেন। জি, গণভোটটা তো বিভিন্ন সময় বাংলাদেশের সংবিধানে ছিল। গণভোটটা আসলে সত্যিকার অর্থে সংবিধান যেমন পরিবর্তন প্রয়োজন আছে, আবার সংবিধানকে যাচ্ছে তাইভাবে পরিবর্তন এটাও কাম্য না। যখন একটা সংবিধান সবার আকাঙ্ক্ষা ধারণ করে, 72 সংবিধানের ক্ষেত্রে অনেকে বলছে যে ওইটাও তো একটা জনমানুষের আকাঙ্ক্ষায় ধারণ করেছিল, বাট আমরা প্রেক্ষাপটটা সবাই জানি। 72 সংবিধানটা একটা ওই সময়ের নির্বাচিত যে দল তাদের আলোকে হয়েছে, এটা অনেকের ভিউ এখানে আসেনি। কিন্তু এখন যেহেতু আমাদের উদ্যোগটা হচ্ছে যে সামগ্রিকভাবে সবার ঐক্যমতের ভিত্তিতে সংবিধান চাই, এই সংবিধানটা যখন একটা ব্যালেন্স করে তৈরি হচ্ছে, এটা যাতে আবার চাইলেই আরেকটা সংশোধনী দিয়ে বাতিল করা, ইচ্ছে মতো এটা নিয়ে কাটাছেঁড়া করতে না পারে, সেই জন্যে সংবিধান যেহেতু জনগণের ইচ্ছার প্রতীক, জনগণের সম্মতি নিয়ে এটা সংশোধন করাটা আমাদের রেকমেন্ডেশন। মানে 2/3 যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেটা এখানে কিন্তু থাকছে না, একটা ব্যালেন্স চলে আসছে। ব্যারিস্টার মঈন, আপনি একটি সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করছেন, আরও 10টি সংস্কার কমিশন রয়েছে, জমা দেওয়া হয়েছে আপনাদেরটা সহ নিয়ে 4টি, আর 2টো খুব শীঘ্রই দেওয়া হবে, আর বাকি যে 5টি সেটি একটু দেরিতে গঠন করা হয়েছে কারণে তারা আরেকটু দেরিতে দিবে। আমার প্রশ্নটা হলো, এই যে সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে, নিঃসন্দেহে মানুষ আশাবাদী হয়ে উঠেছেন, বিশেষ করে আপনারা জমা দেওয়ার পরে। কারণ আমাদের দেশে এই ধরনের কমিশন হয় আর জমা দেয়নি, কিন্তু এটা বড় একটি কাজ আপনারা নিঃসন্দেহে করেছেন। এখন সেটা আলোচনা চলুক, সমালোচনা চলবে, হতে পারে, যেটা আপনি শুরুতে বলেছেন যে আলোচনার পথটা উন্মুক্ত থাকুক, ক্ষেত্রটা উন্মুক্ত থাকুক। আমার একটি প্রশ্ন, এই যে 24-এর বিপ্লবের চেতনা এবং এই যে কর্মযজ্ঞ আপনারা করলেন, রাজনৈতিক দলগুলো কি এখন এই সংস্কারকে অ্যাভয়েড করতে পারবে? সেই সুযোগ কি তাদের আছে? রাজনৈতিক দল তো
মানুষের থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা না, এই জনমানবেরই তারা অংশ। তারাও মানুষের যে পালসটা বোঝে, তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে তাদের লিখিত সুপারিশগুলো দিয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে আমাদেরকে তাদের কি আইডিয়াগুলো চাচ্ছে সংবিধানে সেই বিষয়ে রেকমেন্ডেশনসগুলো দিয়েছে। আমি জানি সবচেয়ে বৃহত্তর দল বিএনপি তারা একটা সাংবিধানিক কমিটি গঠন করে তাদের মধ্যে আলোচনা হয়েছে, অনেক ব্যাপক ডিসকাশনের পরে সেখানে সংবিধান বিশেষজ্ঞরা আছেন, তাদের মাধ্যমে এটা দিয়েছেন। সদিচ্ছাটা সবার, মানে আসল কথা হচ্ছে সদিচ্ছা। আমরা চাই রাষ্ট্র গঠনে এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা আমরা ভবিষ্যতে সুন্দর একটা আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। আগামী প্রজন্ম যাতে এই দিনটাকে স্মরণ করতে পারে যে আমরা আজকের রাষ্ট্র পেয়েছি কারণ আমাদের সেই তখনকার আমাদের জেনারেশন এই জিনিসটাকে বুঝতে পেরেছে যে আমাদের ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন। রাজনৈতিক দল, আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কারটা অবশ্যই চায় এবং সংস্কার হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত থাকতে পারে এবং একটা কথা সত্য যে সব কিছু একবারে যে একদম সব কিছু হয়ে যাবে এটা আমারও মনে হয় না। কিছু জিনিস আছে যেগুলো মতৈক্য হয়ে যাবে, সেটা হয়তো সহসা আমরা করতে পারবো। যে বিষয়গুলো আরও স্ক্রুটিনি লাগবে, যেটা আমি সবাইকে বলছি যে আপনারা কোনো ব্যক্তিগত দলীয় বা কোনো নিজস্ব চিন্তা থেকে এইটা সমালোচনা না করে রাষ্ট্র গঠনে আমাদের এই যেগুলো আমরা প্রপোজাল দিয়েছি সেগুলো একটু দেখে আপনারা সমালোচনা করেন। সমালোচনাটাই আসল, কারণ সমালোচনা যে গঠনমূলক সমালোচনা থেকে ভালো কিছু বেরিয়ে আসে। আপনাদের মতামতটাই হচ্ছে রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলকেও এই চাপটা রাখা দরকার, তারা যাতে এই মতামতটাকে অগ্রাহ্য করতে না পারে। সেই জন্যে আমি মনে করি ধাপে ধাপে সংস্কারগুলো হতে হবে। সময় এখন একটি বিষয় নিয়ে যেটা আপনার সঙ্গে আমরা কথা বলবো সেটা হলো রাজনৈতিক বিষয়। আপনি রাজনৈতিক ব্যক্তি নন, কিন্তু এরপর আলোচনা করার উদ্দেশ্য হলো আপনার সঙ্গে, সেটি হলো আপনি এমন একটি কমিশনের সঙ্গে জড়িত ছিলেন যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কমিশনের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের একটা সম্পর্ক রয়েছে। কারণ দুটো আইন কাছাকাছি কিছু বিষয় আপনারা ডিসকাসও করেছেন আমরা জেনেছি। কারণ নির্বাচন কমিশন, সংস্কার কমিশন এবং আপনাদের কিছু বিষয় তো একরকম কিছু বিষয় একটা লিঙ্ক আপ দরকার পড়েছে নিঃসন্দেহে। স্থানীয় সরকার আমাদের দেশে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এবং আসলে এর ভিত্তিই নেই বলা যায়। এক ধরনের দলীয় লোকজন বসে রয়েছে। এটা আসলে কেউ এমনভাবে বলে যে স্থানীয় সরকার ছিল আসলে রাজনৈতিক দলেরই একটি আলাদা শাখা, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। যার কারণে কেউ চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হয়, পরবর্তী সময় জাতীয় সংসদ নির্বাচনটা হলে ভালো হয়। আপনার কি মনে হয়? স্থানীয় সরকার নির্বাচন করার মতো এই মুহূর্তে নির্বাচন কমিশনের অবস্থান সক্ষমতা আমি জানি না। কারণ বিগত বছরগুলোতে যে আমি যতটুকু শুনেছি যে ভোটার লিস্টটা আসলেই কুলুষিত হয়ে আছে, এটাকে ঠিক না করে 20 জানুয়ারি থেকে তারা বাড়ি বাড়ি যাবে, রাইট, কোনো নির্বাচনই করা সম্ভব না। কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আসলে বাস্তবতাকে মেনে নিয়ে কথা বলা প্রয়োজন। এই বছর একটা না হলে করলেন, আপনি তো এমন একটা সিস্টেম করতে হবে যেটা প্রতিবারই কার্যকর হবে। এইবার সবাই মনে করছে একটা গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্ট সবার এই বিষয়ে ধারণ করে, তো ওনার মাধ্যমে স্থানীয় সরকারটা ক্লিন করে ফেলি। এবার নাহলে করলেন, 5 বছর পর বা 4 বছর পর কি হবে? আবার নতুন করে ডক্টর ইউনূসকে আনবেন? সেটা সম্ভব না। আমাদের আইডিয়াটা হচ্ছে কোনো কিছু একটা মানে প্রবলেম হলে সলিউশন, এই পদ্ধতিতে ব্যান্ডেড লাগালে হবে না। আমরা যেটা রেকমেন্ড করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ, একটা আমাকে সুযোগ দেন কথাটা বলার। অর্থ ব্যবস্থায় আমলাতান্ত্রিক একটা নিয়ন্ত্রণ আছে, কত টাকা গ্রান্ট করা হবে, কিভাবে ছাড় করা হবে, টাকা দেওয়ার ক্ষেত্রে এটাও জনশ্রুতি আছে যে ঘুষ দিয়ে আনতে হয় জনপ্রতিনিধিদের। এই কন্ট্রোলটা আমরা চাচ্ছি কমপ্লিটলি স্থানীয় সরকারের বা কোঅর্ডিনেশন কাউন্সিলের থ্রুতে যাবে। আমরা বলেছি যে স্থানীয় সরকারের যে ইউনিটটা আছে তারা নিজের ফান্ড তৈরি করতে পারবে। তাদের যদি ফান্ডের ঘাটতি হয় তাহলে তারা আপার হাউসে একটা লোকাল গভর্নমেন্ট কমিটি থাকবে, তাদের কাছে পাঠাবে বাজেটটা, যে বাড়তি বাজেট আছে, ঘাটতি যেটা আছে সেটা অনুমোদনের জন্য। তারা যদি আপার হাউস থেকে যদি কমিটি মনে করে যে এটা সঠিক, তাহলে তারা কনসার্ন মিনিস্ট্রিকে নির্দেশনা দিবে 15 দিনের মধ্যে টাকাটা ছাড় করো। এটা কেন করা হয়েছে? সরকারিভাবে যাতে এটার উপরে
খবরদারি না করতে পারে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে স্থানীয় সরকারগুলো সাধারণত এমপি এবং লোকাল যে সরকারি কর্মকর্তা তাদের দ্বারা নিষ্পেষিত হয়, এক শব্দে যদি বলি আমরা এখানে এমপিকে কোনোভাবে কোনো স্থানীয় সরকারে তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ রাখবো না, এই মর্মে সুপারিশ করেছি। নাম্বার 2 হচ্ছে যারা স্থানীয় সরকারের যেসব সরকারি কর্মকর্তারা সরাসরি জড়িত, স্থানীয় সরকারে যারা অ্যাপয়েন্টেড, তারা স্থানীয় সরকার প্রতিনিধির তত্ত্বাবধানে কাজ করবে। এটা আদার ওয়ে রাউন্ড আছে এখন, অ্যাজ ইফ দেখা যায় অনেক সময় ইউনুস সাহেব গেলে চেয়ারম্যান দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা এমন যে সিম্বলিকলি যে তার আন্ডারে লাস্ট পর্যায়ে এমন হয়েছিল এমপিও দাঁড়িয়ে যেত। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা সরকারি সহযোগিতাটা, সরকার থাকবে সহযোগী হিসেবে, যেহেতু জনপ্রতিনিধির মাধ্যমে আমরা রাষ্ট্র কাঠামোর পরিচালনা নিশ্চিত করতে চাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার ব্যবস্থায়, সেখানে যদি আমরা এই বিষয়টা এনশিওর করতে পারি এবং জেলা কাউন্সিল যেটা আমরা বলছি সমন্বয় কাউন্সিল, সেটার মাধ্যমে তদারকি থাকে, তাহলে একটা পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ থাকবে, একে অপরকে সহযোগিতা থাকবে, পাশাপাশি দুটো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলার মধ্যে আদান প্রদান থাকবে। এই সমন্বয়ের কারণে তারাও এনরিচড হবে এবং তারাও তাদের, অনেকে আছে অনেক কিছু বোঝেন না, কিন্তু যখন একসাথে কাজ করবেন তখন একে অপর থেকে শিক্ষা নিতে পারবে। এই সামগ্রিক রিসোর্সফুল হওয়ার সুযোগ হবে এবং জনপ্রতিনিধিরাই সত্যিকার দেশ গঠন করবে, এটা আমার বিশ্বাস। ব্যারিস্টার মঈন, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।